সুপ্রিয় দর্শক, আজকের আপনার মত অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আজকের এই বিশেষ আয়োজনে আমরা জাতীয় ভ্যাট দিবস 2024 নিয়ে আলাপ করব এবং আজকের এই অনুষ্ঠানে দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের সাথে এই আলোচনায় ইতিমধ্যে স্টুডিওতে যোগ দিয়েছেন। আমরা প্রথমে তাদেরকে আপনাদের সামনে পরিচয় করে দিতে চাই। আমার ঠিক ডান দিক থেকে আছেন জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের সদস্য কাজী মুস্তাফিজুর রহমান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। একই সাথে আমাদের সাথে আরও যোগ দিচ্ছেন ঢাকা মূল্য সংযোজন করের নিরীক্ষা গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জনাব হাসান মোহাম্মদ তারেক রিকাবতার। আপনাকেও স্যার স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা প্রত্যেকে জানি যে বাংলাদেশের প্রেক্ষাপটে সামগ্রিকভাবে ভ্যাট দিবসের একটি গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। এবছরের প্রতিপাদ্য নিয়ে আমরা প্রথমে একটু কথা শুনবো, তারপরে এই বিষয়ে অন্যান্য কিছু আলোচনায় যাব। আমি প্রথমে মুস্তাফিজ স্যার আপনার কাছে আসি যে প্রতি বছরই যে ভ্যাট দিবস যখন আমরা উদযাপন করি তার একটা মূল মোটো বা একটা প্রতিপাদ্য নিয়ে আলাপটি শুরু হয় মূলত। এবারের প্রতিপাদ্যটি কতটা গুরুত্ব বহন করছে বা আপনি যদি প্রথমে এই সম্পর্কে আমাদেরকে একটু উল্লেখ করেন স্যার। ধন্যবাদ আপনাকে। এবারে যে প্রতিপাদ্য বিষয় আছে সেটি হলো ভ্যাট দিব জনে জনে অংশ নিব উন্নয়নে। আপনারা জানেন যে ভ্যাট একটি পরোক্ষ কর ব্যবস্থা এবং এই কর ব্যবস্থার মূল যে অংশীদার তারা হচ্ছে ভোক্তা। অর্থাৎ এই ভোক্তা হওয়ার কারণে আমাদের, যদি আমি বাংলাদেশের কথা এখন চিন্তা করি, বাংলাদেশে কিন্তু সকল জনগণই এই কর ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে এবং তাদেরকে যদি আমরা এই জনগণ যেহেতু জনগণকেই নিয়েই এই ভ্যাট ব্যবস্থা, এই জন্য জনগণের বিষয়টাকে স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের তাদের স্বীকৃতি দেওয়া এবং তাদের দেওয়া করে দেশের যে বিভিন্ন সামগ্রিক যে উন্নয়ন ঘটছে এবং উন্নয়নে তারা যে অংশ নিচ্ছে, তারা পরোক্ষভাবে যে তারা উন্নয়নে অংশ নিচ্ছে, সেটা কিন্তু আজকের প্রতিপাদ্য বিষয়ের মধ্যে চলে এসেছে এবং আমরা সেটিকে স্বীকৃতি দিচ্ছি যে প্রতিটি উন্নয়নে জনগণই হচ্ছে এই উন্নয়নের অংশীদার এবং জনগণের পয়সায় উন্নয়ন হচ্ছে। জনগণ যে পরিমাণ এই ভ্যাট ব্যবস্থার সাথে সম্পৃক্ত হবে তত দেশের উন্নয়ন সংগঠিত হবে এবং আমরা জনগণকে এই উন্নয়নে জনগণকে সবসময় পাশে চাই। এটাই হচ্ছে আমাদের আজকের প্রতিপাদ্য। ধন্যবাদ স্যার। আমরা যখন ভ্যাট নিয়ে আলাপ করি সাধারণ মানুষজন সবসময় যেটি দেখেন যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স আমরা বলেছি, কিন্তু এটিকে যদি স্যার অ্যামেচার মানুষের সামনে আমরা একটু ইন্টারপ্রেট করতে চাই, কিভাবে এই ভ্যাটকে উপস্থাপন করা যায় টেকনিক্যাল নলেজের বাইরে সাধারণ ভাষায় আপনার কাছ থেকে? সাধারণ ভাষায় ভ্যাট যেহেতু একটি যে শব্দটা আপনি বললেন যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অর্থাৎ প্রতিটি ব্যবসার মধ্যে একটি পণ্য যিনি উৎপাদন করেন তিনি সরাসরি ভোক্তার কাছে নিয়ে যান না। এই ভোক্তার কাছে নিতে যাওয়ার পর্যায়ে এই পণ্যটার 3-4টা হাত বদল হয় এবং প্রতি ক্ষেত্রে কিছু না কিছু পণ্যের মধ্যে কিছু মূল্য অ্যাড হয়। এই যে মূল্য যে সংযোজন হচ্ছে, এই মূল্য সংযোজনের উপরেই আসলে কর প্রদানের যে ব্যবস্থা সেটি হচ্ছে সোজা কথায় আমরা ভ্যাট বলি এবং ভ্যাটের এই জন্য রেট কিন্তু যে আমাদের ভ্যাটের হার আদর্শ হার যেটাকে বলা হয় 15%। আমরা যখন 15% হারে ভ্যাট দেই তখন কিন্তু ইম্প্যাক্টটা আমরা কিন্তু এইভাবে দেখতে পাই না। কারণ আমি যখন 15%-এ প্রথম উৎপাদক দিয়ে এলো, উৎপাদক 15% ভ্যাট আদায় করার পরে সেটি যখন কোনো ডিস্ট্রিবিউটর বা হোলসেলার বা এজেন্টের কাছে যাচ্ছে তখন কিন্তু তার উপরে আর 15%-এর ইম্প্যাক্টটা খুবই কম। সেখানে হয়তো 1.5%, 2% এরকম আসে। আবার এটি যখন আবার রিটেলের কাছে যায় সেখানে আবার 1.5%, 2% ইম্প্যাক্টটা আসে। সো এই যে ভ্যাটের যে ভ্যাট ব্যবস্থা, এটাকে খুব সহজভাবে আমরা যদি বুঝতে চাই সেটি হচ্ছে এটি প্রতিটা স্তরে যে সংযোজন হচ্ছে প্রতিটা সংযোজনের উপরেই একটা ভ্যাটের আদায়, ভ্যাট প্রদান, এটাই হচ্ছে আমাদের সহজ পদ্ধতি। বুঝতে পেরেছি। অবশ্যই আমরাও চাই যে এই ভ্যাটের বিষয়ে সাধারণ জনগণ যারা আছেন তারা প্রত্যেকে যাতে অনুপ্রাণিত হন এবং সচেতনতা বৃদ্ধি একটা আমাদের সমাজে আমরা সবসময় করতে চাই, গণমাধ্যম তাই চেষ্টা করে। আমি হাসান মোহাম্মদ স্যার আপনার কাছে আসি একটু। বিশেষ করে ভ্যাট ব্যবস্থা যখন শুরু হয়েছে সেই সময় থেকে আজ পর্যন্ত অনেকেই আমরা জনগণ যারা ভ্যাট দিচ্ছেন কিংবা দেশ জাতি গঠনে সহায়তা করছেন, আমরা যেটি জানি যে রাজস্ব আহরণ এটি একটি বড় ভূমিকা পালন করে। এর বাইরে
ভ্যাটের সাফল্য আজ পর্যন্ত কতটুকু বলে স্যার আপনি দেখছেন? আমি আসলে বাংলাদেশের শুরু থেকে বলতে চাই, আমরা এবার যেই ভিএটির জন্য যে একটা কিনোট তৈরি করেছি, কিনোট পেপার, সেখানে আমরা দেখেছি কয়েকটা দশক ধরে ধরে যে এক একটা দশকে আপনার এক এক রকম আপনার জিডিপি গ্রোথ হয়েছে। যখন 1991 সালে আমরা ভিএটি আরোপ করেছি তখন একটা ঊর্ধ্বগামী একটা প্রবণতা ছিল, এবং 2012 সালে যখন আমরা আবার রাজস্ব প্রশাসনের সংস্কার করেছি তখন আর একটা ঊর্ধ্বগামী প্রবণতা ছিল। তো এতেই বোঝা যায় যে ভিএটির একটা এই রাজস্ব প্রশাসনের এই সংস্কার অথবা ভিএটির যে এই মানে বাংলাদেশের কর ব্যবস্থায় যে আগমন, এটা আসলে একটা পজিটিভ একটা অবস্থা তৈরি করে নিয়েছে। আর আরেকটা বিষয় আমি আপনাকে খুব স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে 1972 সালের 30 জুন প্রথম বাজেট উপস্থাপিত হয়, এবং যেখানে বাংলাদেশের আপনার মানে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল মাত্র 166 কোটি টাকা, আর এবছর লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি টাকা। মানে এটা আসলে কত গুণ, এটা চিন্তা করো, কয়েক হাজার গুণ, মানে 4-5 হাজার গুণের মতো প্রায়। তো এটা দিয়েই বোঝা যায় যে ভিএটি বাংলাদেশের অর্থনীতিতে এবং বাংলাদেশের উন্নয়ন এবং সমৃদ্ধিতে কতটা ভূমিকা রাখছে। তো সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে এটার মূল অংশীদার জনগণ, এবং জনগণকে স্বীকৃতি দেওয়া এবং জনগণকে আরও বেশি সচেতন করাটাই আমাদের এই ভ্যাট দিবস পালন করার মূল উদ্দেশ্য। সুতরাং তারা এই কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হবে, তারা চালান নিবে এবং ভিএটি দিবে, এটাই আমাদের সবচেয়ে বড় চাহিদা তাদের কাছে। আপনি যেটা বললেন যে এবারের ভ্যাট দিবসের প্রতিপাদ্য, আমরা দেখছি যে যখনই ভ্যাট দিবস পালন হয় তখন গণমাধ্যমগুলোতে যেমন সংবাদপত্র, ক্রোড়পত্র বের করে গণমাধ্যমগুলো এই ধরনের ডিসকাশন সেশন, এগুলোর পাশাপাশি জনগণকে আরও সম্পৃক্ত করার কিংবা তাদেরকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ আছে, কিভাবে করা যেতে পারে? আমরা কিছু বিশেষ কার্যক্রম গ্রহণ করে থাকি এই বিষয়টাকে আরও বেশি জনগণ ঘনিষ্ঠ করার জন্য। এর মধ্যে আমরা একটা কাজ করে দীর্ঘদিন ধরে করছিলাম, সেটা হচ্ছে লটারির একটা ব্যবস্থা ছিল। আপনি হয়তো খুবই অল্প টাকা, 10 টাকা 20 টাকা ভিএটি পরিশোধ করে আপনি 2 লক্ষ টাকা 1 লক্ষ টাকা এরকম বড় একটা অঙ্ক পেয়ে থাকতে পারেন, এমন সুযোগ সৃষ্টি ছিল, এবং এটা একটা খুব ব্যাপকভাবে জনপ্রিয় আউটলেটে এই প্রচারটা ছিল। হ্যাঁ, এটা ছিল, এবং এটা ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছিল। এছাড়াও আমরা আসলে আরও কিছু কার্যক্রম গ্রহণ করে থাকি, যেমন আমরা বেশ কয়েকবার বিচ ভলিবলের আয়োজন করেছিলাম, যাতে পর্যটকরা সেখানে অংশগ্রহণ করতে পারে এবং তারা যেন ভিএটির এই বিষয়গুলো বুঝে নিতে পারে বা বুঝে নেয়। তো এরকম নানা ধরনের কার্যক্রম আমরা করে থাকি। এছাড়াও আমাদের যে সকল স্পটগুলো থাকে, যেমন বিভিন্ন বড় বড় বাণিজ্যিক কেন্দ্রগুলো থাকে বা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো থাকে, সেই সব জায়গাগুলোতে আমরা নানাভাবে প্রচারণা চালিয়ে থাকি। যেমন আমাদের পোস্টারিং হয়, আমাদের বিভিন্ন ব্যানার হয়, এবং আমরা ওই সব জায়গাগুলোতে বিভিন্ন সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকি। এবং ইভেন একজন মানে ক্রেতা যখন সে চালান না নিয়ে যাচ্ছে, তখন আমরা হয়তো বলি তাকে, আপনি চালান নেবেন, চালান নিলে এই সুবিধা। এরকমভাবে আমরা মূলত এই ইয়েগুলো করে থাকি, ক্যাম্পেইনগুলো করে থাকি। স্যার, এই ক্যাম্পেইনের ফলে একটা প্রশ্ন করে আবার স্যারের কাছে যাবো, সেটা হচ্ছে যে এই ক্যাম্পেইনের পাশাপাশি আমরা যেটি জানি যে নিবন্ধন করলে বা রেজিস্ট্রেশন করলে একটা সুবিধা মানুষ পায়। এই স্যালিয়েন্ট ফিচারগুলো কি গণমাধ্যমে উল্লেখ করা যায় যাতে মানুষ জানতে পারে? আর হ্যাঁ, আসলে সত্যিকার অর্থে আপনার এখানে রেজিস্ট্রেশন করলে সুবিধা বলতে, রেজিস্ট্রেশন করার অর্থই হলো আপনি আপনার যে নাগরিক দায়িত্ব এবং আইনি দায়িত্ব, সেই আইনি দায়িত্বের জন্য আপনি মানে একটা তালিকাভুক্ত হলেন। এখানে সবচেয়ে বড় যেটা বিষয়, সেটা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে এই রেজিস্ট্রেশন নিয়ে কিছু বিভিন্ন ধরনের কার্যক্রম আছে। যেমন ইংল্যান্ডে আছে এমন, যেমন ধরে নেওয়া যাক আপনি একটা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন 5 বছর ধরে, 7 বছর ধরে, কিন্তু আপনি রেজিস্ট্রেশন করেননি। আপনি 5 বছর পরে যখন জানা গেল যে আপনার রেজিস্ট্রেশন করার কথা ছিল আরও 5 বছর আগে, তখন আপনাকে এই পূর্ববর্তী 5 বছরে আপনি যা সেল করেছেন সেই সেলের একটা পার্সেন্টেজের উপরে আপনাকে জরিমানা দিতে হয়। বাট আমরা বাংলাদেশে এখনো এই এত হার্শ হয়নি, রেট্রোস্পেক্টিভ এটা করছেন না। আমরা এখন আপনি কোনো কারণে আপনার যদি রেজিস্ট্রেশন না নিয়ে থাকেন, আমরা এখন নিবন্ধন দিচ্ছি এবং সেই অনুযায়ী আপনাকে ইয়ে করছি। ফলে এটা একটা অনেক বড় সুবিধা, এবং আপনি এখন রেজিস্ট্রেশন করলে আপনি আপনার যে নাগরিক দায়িত্ব, আপনি দেশের প্রতি যে আপনার মানে দায়বদ্ধতা, সেটা যেমনভাবে পালন করতে পারতেছেন, তেমনিভাবে দেশের উন্নয়নে আপনি সরাসরি অংশগ্রহণ করতে পারছেন। সেটি স্যার, এই ক্ষেত্রে একটা ছোট সাপ্লিমেন্টারি প্রশ্ন করি যে এই আমরা যে আলোচনাটি করছি বা বিভিন্ন মাধ্যমে মানুষকে সচেতন করার কথা আপনি বললেন, ক্যাম্পেইন ছিল, প্রচার,
এর বাইরে গণমাধ্যম কি আরও কিছু করতে পারে কিনা যাতে করে মানুষ সচেতন হয় আরও বেশি? কারণ আমাদের যে মোট জনসংখ্যা সেই তুলনায় তো ভ্যাট যারা দিচ্ছে সেটি সংখ্যাটি অতটা সিগনিফিকেন্ট নয়, আমরা আরো বাড়াতে চাই। কি করা যেতে পারে বলে মনে হয়? এখানে আসলে মূল ক্লায়েন্ট হচ্ছে দুই ধরনের। এক ধরনের ক্লায়েন্ট হচ্ছে যিনি ভ্যাট দিচ্ছেন, অনেক ক্ষেত্রে তিনি জানছেনও না যে তিনি ভ্যাট দিচ্ছেন, এমন কিছুটা প্যাসিভ টাইপ ক্লায়েন্ট। আর অ্যাক্টিভ ক্লায়েন্ট হচ্ছে যারা মূলত ব্যবসা বাণিজ্য করছেন এবং চালান দিচ্ছেন, রিটার্ন দিচ্ছেন, এই টাইপের। এই দুই ধরনের ক্লায়েন্টকেই যদি আমি একটা সুতায় বাঁধতে চাই, তাহলে আমরা আসলে এখানে আপনাদের এই ধরনের গণমাধ্যমে কিছু কাজ করা যেতে পারে। যেমন কিভাবে একজন নিবন্ধন গ্রহণ করবে, কত সহজে নিবন্ধন নেওয়া যায়, কত সহজে রিটার্ন দেওয়া যায়, কাদের জন্য কেমন রিটার্ন, কোনভাবে কাজ করলে সে সহজে রিটার্নটা দিতে পারে। আর পাশাপাশি প্রচারণা, যে চালান নেওয়ার যে বিষয়টা, যেটা দিয়ে আসলে আমাদের একজন ভিএটি, একজন মানে করদাতার মূল কার্যক্রম যেখানে শুরু হয়, আইনি কার্যক্রম, সেটা হচ্ছে চালান নেওয়া দিয়ে। এই চালানটা যেভাবে নিবে, এটার জন্য আসলে কিছু ছোট ছোট নাটিকা বা এই ধরনের কোনো কিছু করে মানুষকে সহজে বিষয়টাকে তার কাছে, বুঝতে পেরেছি, মানে অন্য গণমাধ্যমের মাধ্যমগুলোকে ব্যবহার করে। যেমন একেবারে গ্রামের সাধারণ মানুষ তো হয়তো শিক্ষিত মানুষের টার্মগুলি নাও বুঝতে পারে, সেক্ষেত্রে নাটক বা কোনো ডকুমেন্টারির মাধ্যমে। আমরা কিন্তু বেশ কিছু লোকাল ল্যাঙ্গুয়েজে আমরা কিছু ছোট ছোট নাটিকা তৈরি করে আমরা কিন্তু এই কথাগুলো বলেছি ওদেরকে। যেমন চট্টগ্রামে আমরা এই কাজগুলো, ওই জেলার আঞ্চলিক ভাষা, এরকম কাজ আমরা করেছি। ধন্যবাদ স্যার। আরো ফিরবো আমি মুস্তাফিজ, আপনার কাছে একটু আসি। বিশেষ করে আমরা যখন মানুষকে ভ্যাটের দেওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে চাই, নিশ্চয়ই আইনের কিছু ভিত্তি থাকে, বা যেই ভিত্তির কারণে আপনারা সেটি রেফার করে করছেন, সেটির স্যার বর্তমান আইনটি কতটুকু উপযোগী পূর্ববর্তী আইনের তুলনায়, অথবা এর কোনো ধরনের সংস্কার বা কোনো কিছু আপনি ওভারসি করেন কিনা, সেই ক্ষেত্রে যদি বলেন। আমরা যখন প্রথম ভ্যাট ব্যবস্থা প্রচলন হয় 1991 সালে, তখন যে ভ্যাট আইনটি ছিল সেটি খারাপ ছিল না, কিন্তু আমাদের প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন দাবির মুখে আইনের অনেক ব্যত্যয় ঘটানো হয়েছিল। এর পরবর্তীতে যেটি করা হলো যে 2012 সালে ভ্যাটের নতুন একটি আইন প্রচলন আনা হলো, এবং সেই আইনটি অত্যন্ত অনেক আধুনিক, এবং এই আইনটি মাধ্যমে ভ্যাট ব্যবস্থাকে আরও আমূল পরিবর্তন করা হয়েছে। স্পেশালি নতুন যে আইনটি করা হয়েছিল, সেই আইনের মধ্যে যে কাজটি করা হয়েছে সেটা হলো যে যিনি ভ্যাট ব্যবস্থার সাথে যারা ব্যবসা করছেন তাদেরকে কিন্তু আগে যে কাজটি করতে হতো সেটা হলো তাদেরকে একটি চলতি হিসাব ব্যবস্থা সংরক্ষণ করতে হতো, এবং এই হিসাব ব্যবস্থার মাধ্যমে তাকে আগে ট্যাক্স পরিশোধ করে, ভ্যাট পরিশোধ করে তারপরে পণ্য বা সেবা প্রদান করতে হতো। এখন নতুন ব্যবস্থায় তাকে সেটা করতে হচ্ছে না। তাকে সারা বছর তিনি যে ব্যবসা করেন, ব্যবসা করার সারা মাসে ব্যবসা করার পরে সেই ব্যবসার তার যে প্রদেয় ভ্যাটটা হয়, সেই মাস শেষে হিসাব করে পরবর্তী মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে তিনি সরকারের কোষাগারে সেটা জমা দেওয়ার একটা সুযোগ পাচ্ছেন। এটি তার জন্য একটি বড় সুবিধা, এবং এটি আমরা মনে করি যে এতে তাদের ব্যবসায়ের উপরে চাপটা অনেকটা কমে। দ্বিতীয় যে জিনিসটি আছে, যে সেখানে নতুন ব্যবস্থায় কোনো মূল্য ঘোষণা দিতে হয় না, আগে সে জিনিসটি দিতে হতো। এর ফলে ট্যাক্স পেয়ারকে ভ্যাট অফিসে যেতে হতো। তৃতীয়ত যে জিনিসটি আছে, যে বর্তমান যে ভ্যাট ব্যবস্থা, এটি টোটালি অটোমেটেড একটা সিস্টেমের মাধ্যমে পরিচালনা ব্যবস্থা করা হয়েছে। সেটাকে আইবাস সিস্টেম হলো, ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম। তো এই সিস্টেমের মাধ্যমে ট্যাক্স পেয়ার যিনি ভ্যাট ব্যবসা করছেন তিনি ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে পারছেন, পাশাপাশি তিনি তার রিটার্ন সাবমিট করতে পারছেন, তারপরে তার রিফান্ড যেটি আছে সেটি তিনি এই ব্যবস্থার মাধ্যমে নিতে পারছেন। এরপরে তিনি যে সমস্ত তার ট্যাক্স পেয়ারের সাথে, ভ্যাট অফিসের সাথে তার যে যোগাযোগ ব্যবস্থা, সেটাকে তিনি এই সিস্টেমের মধ্যে, অটোমেটেড সিস্টেমের মধ্যে করতে পারছেন। ভ্যাট অফিসও তার সাথে যোগাযোগ অটোমেটেড করতে পারছে। এরপর নতুন কিছু জিনিস আছে, তার যে জিনিসগুলো আছে সেটি হলো যে এই সিস্টেমের মাধ্যমে তার মূল্য কোএফিশিয়েন্ট যেটাকে বলা হয় ভ্যাটের, সেটিকে তিনি ডিক্লারেশন দিতে পারছেন, যেটি আগে দিতে পারতেন না। তো এই টোটালি এই বিষয়গুলো এই সিস্টেমের মধ্যে নতুন আনার ফলে ট্যাক্স পেয়ারদের অনেক সুবিধা তারা পাচ্ছেন। এছাড়া ভবিষ্যতে আরও যে সমস্ত বিষয় আসার সম্ভাবনা আছে, যেমন ইনভয়েসিং সিস্টেম,
আমাদের লিটিগেশন সিস্টেম, অডিট সিস্টেম, এই সিস্টেমগুলো যখন আসবে ট্যাক্সপেয়াররা তখন আরও বেনিফিটেড হবে এবং তারা যে সমস্ত এখনও যে সমস্ত ছোটোখাটো প্রবলেম সমস্যাগুলো আছে সেগুলো আর থাকবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। বিশেষ করে আমরা যারা ইনকাম ট্যাক্স রিটার্ন প্রদান করি বছর শেষে বা অ্যাট সোর্স কেটে রাখা হয়, অনেককেই আমরা দেখেছি যে এনবিআর এর মাধ্যমে অনলাইনে দেওয়ার ক্ষেত্রে একটা ক্যাম্পেইন প্রচার চলছে। ঠিক একইভাবে ভ্যাটকেও অনলাইনে দেওয়ার ক্ষেত্রে সেই একই ধরনের ক্যাম্পেইন বা প্রচারের মধ্য দিয়ে কি মানুষকে অ্যাট্রাক্ট করা যায় কিনা স্যার? অবশ্যই এটা যায়, অবশ্যই এটার প্রয়োজন আছে, কারণ ভ্যাট ব্যবস্থা আপনি একটা জিনিস দেখেন, ভ্যাটের রেজিস্ট্রেশন নিবন্ধিত ভ্যাট প্রতিষ্ঠানের সংখ্যা কিন্তু খুব বেশি যে তা নয়, সেটাই স্যার। এটি অলমোস্ট 5.5 লক্ষর মতো, কিন্তু এর মধ্যে প্রায় 2,80,000-এর মতো ট্যাক্স পেয়ার কিন্তু প্রতি মাসেই অনলাইনে রিটার্ন সাবমিট করেন। এখন এই বাকি যারা ট্যাক্স নিবন্ধিত প্রতিষ্ঠান আছেন তাদেরকে উদ্বুদ্ধ করা এবং তাদেরকে সেটি তাদের জন্য তাদের অনলাইনে দিতে কী ধরনের সমস্যা হচ্ছে সেই বিষয়গুলো তাদের সাথে বসা এবং তাদের সেইগুলোকে সমস্যার সমাধান করে অনলাইন সিস্টেমে যদি আরও সিম্পলিফাই করার প্রয়োজন হয় সেই বিষয়গুলো আসলে করা প্রয়োজন। আচ্ছা স্যার, আমরা মাঝে মধ্যে যারা এই ক্ষেত্রে অ্যামেচার মানুষ, মানে যারা এই সাবজেক্টের মানুষ না, তারা অনেককে বলতে শোনা যায় যে তারা যখন অ্যাডভান্স ভ্যাট প্রদান করেন সেটি রিফান্ডের ক্ষেত্রে কিছু প্র্যাকটিক্যাল রিয়ালিটি তারা ফেস করেন। ধরা যাক সে অতিরিক্ত দিয়ে ফেললো, সেটিকে রিফান্ড পেতে তার কি কোনো বাস্তবতা ফেস করতে হয় কিনা, বা এখনকার সিস্টেমটি কেমন? আসলে এখন যে সিস্টেমটি আছে সেটি হলো অটোমেটেড সিস্টেমে আপনি রিফান্ড আবেদন করতে পারেন। অটোমেটেড সিস্টেমে যদি রিফান্ড আবেদন করতে হয় সেটি আসলে পদ্ধতিগত বা আইনগতভাবে যেভাবে করার বিধান আছে সেভাবেই সিস্টেমে দুটি পদ্ধতি ইনকর্পোরেট করা আছে। তো যদি এখন কেউ যদি অ্যাডভান্স ভ্যাট দেন, তার যদি ব্যবসা থেকে থাকে, অর্থাৎ তার যদি স্থানীয় পর্যায়ে আবার ভ্যাট হয়, তাহলে বর্তমান সিস্টেমে আছে সেই ভ্যাটটাকে অ্যাডজাস্ট করার পরে যদি তার একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত অ্যাডজাস্ট করার পরে তিনি সেই ভ্যাটটা ফেরত পাবেন। তো এই পদ্ধতিগুলো অটোমেটেড সিস্টেমে যে জিনিসগুলো আছে, যে এই সিস্টেমের মধ্যে আপনি রিফান্ডের আবেদন করলে সিস্টেম অটোমেটিক আপনার যে লিগ্যাল যে ডিমান্ড রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো সিস্টেম ফুলফিল করে দিচ্ছে আপনাকে। তো সিস্টেম যেহেতু ফুলফিল করে দেয়, সেক্ষেত্রে ভ্যাট অফিসের কার্যক্রম হলো যে তা আপনার কাছে এরিয়ার কোনো ট্যাক্স পাওনা আছে কিনা, এইটি যদি আপনার আগামীতে এই জিনিসটাও সিস্টেমে চলে আসবে, এটি যখন সিস্টেমে আসবে সেটিও আর ফিজিক্যালি আর ইনভেস্টিগেট করার কোনো প্রয়োজন থাকবে না। সো দ্যাট তখন আপনাকে অটোমেটেড সিস্টেমেই সবচেয়ে বেশি রিফান্ড আপনার ইজি হয়ে যাবে। এবং আমরা আরও কিছু কাজ চেষ্টা করছি বাংলাদেশ ব্যাংকের সাথে, যে আপনার চেক যেটি তৈরি হবে সেটি যেন অটোমেটেড আপনার অ্যাকাউন্টে চলে যায়। এর জন্য বাংলাদেশ ব্যাংকের একটা সিস্টেমের প্রয়োজন আছে, ব্যাংক ট্রান্সফার হয়ে যাবে। তো এটি বিএফটিএম নাম একটা বাংলাদেশ ব্যাংকের একটা সফটওয়্যারের কাজ চলতেছে। এই কাজটি হয়ে গেলে পরে তখন আমরা আমাদের সিস্টেম থেকে অটোমেটেড ট্যাক্স পেয়ারের অ্যাকাউন্টে আমরা তার রিফান্ডের অ্যামাউন্টটা ট্রান্সফার করতে পারবো। এবং আমাদের যে ইনভয়েসিং সিস্টেম চালু হলে পরে আমরা ট্যুরিস্টদের ভ্যাট যেটা এয়ারপোর্টে আমাদের বিভিন্ন দেশে দেয় সেটাও ফেরত দেওয়ার ব্যবস্থা করতে পারবো। এই জিনিসটা যেটি আমরা বিশ্বের অন্যান্য দেশে গেলে দেখি যে ট্রাভেল করে ফেরত যাওয়ার সময় যে কেনাকাটার আপনি ভ্যাটটা দিয়েছিলেন সেটি আবার ফেরত পাওয়া যায়, অন্যান্য দেশে আমরা দেখেছি। এই সিস্টেমটি কি আপনি কথা বলছেন? আমরা ইনভয়েস সিস্টেম চালু করার আমাদের কাজ চলমান আছে। এটি চালু হলে আমরা এই কাজটা করতে পারবো, কারণ এটা আপনার ইনভয়েসটাকে আমাকে ইনভয়েসটা জেনুইন কিনা সেটা নিশ্চিত হতে হবে। তো ভেরিফাই করার জন্য আমাদের সিস্টেম চালু হবে, এটা হলে পরে ইনশাআল্লাহ আমরা সেটাও দিতে পারবো। আমরা একটা বিরতিতে যাব, তার আগে হাসান তারিক স্যার আপনার কাছে একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন নিয়ে আসতে চাই। সেটি হচ্ছে, দেখা যাচ্ছে যে মানুষের প্রতি নির্ভরতা কমিয়ে যদি এটিকে ডিজিটাল বা সিস্টেমে আনা যায় তাহলে সহজ স্মুথ হয়, মানুষ সেবাটি তাড়াতাড়ি পায়। যেমন আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলি যে আমরা যখন আজকাল অনলাইনে রিটার্ন দিচ্ছি সেটি অটোমেটিক্যালি একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ জেনারেটেড হয়ে যাচ্ছে এবং সার্টিফিকেটও জেনারেটেড হয়ে যাচ্ছে, যেটির জন্য আগে অফিসে যে রিকুইজিশন দিতে হতো, সময়ও বেঁচে যাচ্ছে। এই ভ্যাটের ক্ষেত্রেও স্যার এই জাতীয় সেবাগুলোকে কি হাইলাইট করার সুযোগ আছে কিনা, যাতে মানুষ বুঝতে পারে যে সেবা দ্রুত সে পাবে?
আমি প্রথমে আপনার অবগতির জন্য বলতে চাই, বাংলাদেশ কাস্টমস হচ্ছে সেই ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্ট বাংলাদেশের সবচেয়ে প্রথম অটোমেটেড হয়েছে, এবং এটা হয়েছে 1991 সালে, অনেক আগে। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে ভিএটি অন্য কর ব্যবস্থার আগে, মানে ইনকাম ট্যাক্সের আগেও ভিএটিতে অনলাইনে রিটার্ন দেওয়া থেকে শুরু করে অনেকগুলো কাজ অনলাইনে করা যেত অনেক আগে থেকে, এবং আপনি আপনার মোবাইলে বসে আপনি আপনার রিটার্ন পূরণ করতে পারেন, মানে এই অবস্থায় চলে আসছে। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আপনি যেমন অ্যাকনোলেজ স্লিপ পাচ্ছেন, ঠিক একইভাবে আপনার যখন আমার রিটার্ন সাবমিট হয়ে যাচ্ছে তখন আপনি সাবমিশন আইডি সহ আপনার একটা মেইলে আপনি একটা ইয়ে পেয়ে যাচ্ছেন। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের কোনো করদাতা এতদিন বিভিন্ন দপ্তরে গিয়ে তাদের একটা রিটার্নের একটা হার্ড কপি জমা দিয়ে আসতো। সেটাই অতি সম্প্রতি, এটা যদিও কোনো প্রয়োজন নেই, অতি সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে আপনি যে রিটার্ন সাবমিট করেছেন সেই রিটার্নের সকল কিছু আপনার অনলাইনে জমা আছে এবং এটা রেকর্ডেড। সো আপনাকে পুনরায় আপনাকে এটার হার্ড কপি নিয়ে সংশ্লিষ্ট ডিভিশনে অথবা সার্কেলে আপনাকে যাওয়ার কোনো প্রকার প্রয়োজনীয়তা নাই। অর্থাৎ করদাতার সাথে ভিএটি অফিসারদের যে দেখা সাক্ষাৎ হওয়া অথবা হওয়া, এটাকে আমরা মানে নিরত করতে চাচ্ছি। এটা হলে ভালো হয়। সবচেয়ে বেশি সুবিধা যেটা হয় সেটা হচ্ছে যে করদাতারা মনে করবেন যে আমি বোধহয় অটোমেশনের পূর্ণাঙ্গ যেই সুবিধাটা পাওয়ার কথা ছিল সেটাই পাচ্ছি। যাক, এই বিষয়টি নিয়ে আমরাও জনসচেতনতা গড়ে তুলতে চাই এবং গণমাধ্যমগুলো আশা করি সেই ক্ষেত্রে একটা ভালো ভূমিকা পালন করতে পারবে। আমরা একটা ছোট বিরতি নিয়ে আবারও এই আলোচনায় ফিরে আসছি এবং দর্শক যারা আমাদের সাথে আছেন আশা করছি অনুষ্ঠানের বাকি অংশ থাকবেন। আজকের এই অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আমরা এবারের ভ্যাট দিবস 2024 নিয়ে আজকের এই আলোচনা, এবং আমরা আবারও স্যার আলোচনা একটু ফিরে আসি। বিশেষ করে ভ্যাট নিয়ে যখন আলাপ আলোচনা হয় বিভিন্ন সময় ভোক্তা বা যারা ভ্যাট দিচ্ছেন এদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া, যে ভ্যাটের যে হারটি, আমি তারিখ আপনার কাছে আসি পরে স্যারও বলবেন, এই যে 15% হার কিংবা বিভিন্ন স্ল্যাবগুলো, এগুলো কি মানে সহনীয় কিনা, বা এগুলো কি এক ধরনের, আপনারা যখন মানুষের ডেটা তথ্য কালেক্ট করেন পাবলিক পারসেপশন, সেইখানটি কেমন, যে মানুষের ফিডব্যাক কেমন পাচ্ছেন সেক্ষেত্রে ভ্যাট রেটটি নিয়ে? আসলে প্রকৃতপক্ষে ভিএটি রেট যেহেতু 1991 সাল থেকে 15% আছে, আমাদের এখনও 15% বহাল আছে, এবং পৃথিবীর অনেক দেশে 35%, 40% পর্যন্ত ভিএটি আছে, আবার এর নিচেও আছে। তো আসলে একটা অর্থনীতিতে যখন আপনি পর্যাপ্ত রেভিনিউ পাচ্ছেন তখন হুট করে এটাকে কমিয়ে দেওয়াটা একটু কঠিন হয়ে যায়, কারণ কমিয়ে দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু রিস্কি বিষয় থাকে। আপনি দেখেছেন যে শ্রীলঙ্কাতে 4 থেকে 5টা কারণের জন্যে মূলত অর্থনৈতিক যেই বিপর্যয়টা ঘটেছে সেটা হয়েছে, এবং এর মধ্যে একটা বড় কারণ ছিল 15% ভিএটি থেকে 8% ভিএটিতে নিয়ে আসা হয়েছিল। 2009 সালে ওদের যখন গৃহযুদ্ধ শেষ হয় তখন তারা মূলত ওই ভ্যাট রেটটা কমিয়ে দিয়েছিল, এবং তাতে ইকোনমিতে একটা গতি আসছিল, এবং ওই বিষয়টাকেই তারা আবার অনুসরণ করতে গিয়ে করোনার মুখে পড়ে, এবং করোনার মুখে পড়ে ওদের অর্থনীতি দেউলিয়া হয়ে যায়। তো আসলে আপনার রেট কমানো, আমাদের যে রেটটা আছে এটা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করতেছে, এটা নিয়ে এখন আর আসলে কোনো বক্তব্য নেই। কিন্তু তারপরেও যেটা বিষয় সেটা হচ্ছে যদি কোনো কারণে এটা কমাতে হয় তাহলে কয়েকটা বিষয়কে খুব সিরিয়াসলি খেয়াল করতে হবে। একটা হচ্ছে রেমিটেন্স, একটা হচ্ছে ফরেন কারেন্সি যেটা আসবে, এবং এফডিআই। এই কয়েকটা বিষয়কে আমাকে যখনই আমি এই কয়েকটা বিষয়ে পর্যাপ্ত এসিউরেন্স পাবো অথবা পর্যাপ্ত আমার থাকবে তখন আমি রেটের বিষয়টা চিন্তা করতে পারি। অন্যথায় আসলে রেটের বিষয়টা চিন্তা করার মতো ইকোনমিতে যে একটা শক তৈরি হবে এটা আসলে নিতে পারবে কিনা, এটা একটা অনেক বড় প্রশ্ন। আপনি খুবই আশ্চর্যের বিষয়, আমি আসলে মানে একজন ভ্যাটের অফিসার হিসেবে অবাক হই যখন শ্রীলঙ্কাতে 15 থেকে 8% নেমে আসলো তখন 1/4 রেভিনিউ কম আদায় হয়েছে। এবং আমরা দেখেছি যে করোনার সময় কমিয়ে দিলে যে মানুষ বেশি দেবে এটা এমন বিষয়টা এরকম নয়, সবসময় হয় না। আমরা অনেকগুলো সেবা আছে, যেমন বিশেষ করে হোটেল এন্ড রেস্টুরেন্টে আমরা অনেকবার কমিয়েছি বাড়িয়েছি, কমিয়ে দিলে কমে যায় বটে, তারপরে আবার বাড়ানোর পরে আবার আগের অবস্থায় ফিরে আসে না। আমি মানে অন্য দেশের একটা উদাহরণ দিতে পারি, ইতালিতে এবং ফ্রান্সে
করোনার সময় বেশ কয়েকটা সার্ভিসের উপর ভিএটি রেট কমানো হয়েছিল। কমানোর পরে যেটা ঘটনা ঘটেছে সেই সময় চলেছে, যখন আবার বাড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে, যখন করোনা চলে গেল তখন বিজনেস কমিউনিটি বাধা দিচ্ছে, যেটা করা যাবে না। যাই হোক, তারপরেও গভর্নমেন্ট ইম্পোজ করেছে, কিন্তু দেখা যাচ্ছে আগে যেই পরিমাণ ভ্যাট আসতো বা জিএসটি আসতো, ভিএটি রেটটা আগের অবস্থা চলে যাওয়ার পরেও আগে সেই পরিমাণ ভিএটি বা জিএসটি আসছে না। বুঝতে পেরেছি। ফলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ভিএটি রেট কমানোর বিষয়টা অত্যন্ত শক্ত, সিরিয়াস এবং অত্যন্ত কঠিন সিদ্ধান্ত, এবং এটা নিয়ে আসলে চিন্তা করার জন্য অনেক বিষয়, অনেক ফ্যাক্টরস নিয়ে চিন্তা করে। এই ক্ষেত্রে যেমন কেউ যদি মনে করে যে তার নির্দিষ্ট ডেটে কোনো অন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট কাজ আছে, সে যদি অ্যাডভান্স দিতে চায় আগাম, সেক্ষেত্রে কি ধরনের সেবা আছে? কোনটা ভিএটি অ্যাডভান্স? না, ভিএটি অ্যাডভান্স বলতে আপনার ভিএটির জন্য আপনার একটা নির্দিষ্ট সীমা আছে, সাধারণত 1 তারিখ থেকে 30 তারিখ বা 31 তারিখ, মানে মাস যখন শেষ হয় তার পরবর্তী মাসে 15 তারিখের মধ্যে আপনাকে আগের মাসের ভিএটিটা দিতে হয়। তো সেই ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে যে পরের মাসের 1 তারিখ থেকে আপনি 15 তারিখের যে কোনো সময় আপনি দিতে পারবেন। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার কোনো বাধা নেই, আপনি 1 তারিখ থেকে 15 তারিখে যে কোনো সময় এই সময় দিতে পারেন। এবং কেউ যদি অতিরিক্ত দিয়ে ফেলে রিফান্ডটি অ্যাডজাস্ট করার সুযোগ আছে? হ্যাঁ, অতিরিক্ত দিয়ে ফেললে আপনার ওই টাকাটা আপনার জের নামে একটা কলাম আছে সেখানে থাকবে, এবং এটা পরবর্তী যে রিটার্ন আসছে সেখানে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, অথবা আপনি এটা ফেরতও পাবেন। ধন্যবাদ স্যার আপনাকে। আমি মোস্তাফিজ আপনার কাছে আসি, বিশেষ করে আমরা যখন সাধারণ জনগোষ্ঠীর কথা চিন্তা করছি, বাংলাদেশের বড় একটা জনগণ যারা অনেকে স্বশিক্ষিত কিংবা যারা ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, তারা হয়তো অনেক সময় শোনা যায় যে আমি ভ্যাট দিলে আমার উপকার কি, বা তারা মাঝে মধ্যে প্রশ্ন করে যে ভ্যাট আমি কেন দেব। এক্ষেত্রে গণমাধ্যমগুলো কি কোনো রেসপন্স তৈরি করতে পারে, বা আপনাদের পক্ষ থেকে যেটা শুনে তারা অনুপ্রাণিত হতে পারে যে কেন তারা ভ্যাট দেবে? অবশ্যই। একটা হলো যে দেশের যে একজন ব্যবসায়ী যখন ব্যবসা করেন তার একটা এনভায়রনমেন্ট লাগে, তার একটা অবকাঠামোর সুবিধা লাগে, তার ইলেকট্রিসিটি লাগে এবং তার অন্যান্য ফ্যাসিলিটিও লাগে। এই যে নিরাপত্তা ফ্যাসিলিটি, ইলেকট্রিসিটি ফ্যাসিলিটি, এই সুবিধাগুলো যখন একটা রাষ্ট্র তাকে দেয় তখন রাষ্ট্রকে সেই সুবিধাগুলোকে অর্জন করতে হয়। তো অর্জন করার পরেই কিন্তু রাষ্ট্র দেয়। এখন সুবিধাগুলোর রাষ্ট্র যদি অর্জন না করে তখন রাষ্ট্র কিন্তু তার জনগণকে সেই সুবিধা দিতে পারে না। তো এই জন্য একজন ব্যবসায়ী যখন একটা ব্যবসা করতে চায়, সে প্রথমেই চায় ব্যবসার নিরাপত্তা, সে জিনিসটা তার দেখে, এবং সে চায় যে তার ব্যবসার যে অবকাঠামো যে সুবিধাগুলো দরকার সেগুলো কিন্তু, যেমন পরিবহন সুবিধা, তার ইলেকট্রিসিটি সুবিধা, এগুলোকে তার না হলে পরে কিন্তু তার ব্যবসা কিন্তু ঠিকমতো চলবে না। তাহলে সেই সুবিধাগুলো নিশ্চিত করার জন্য রাষ্ট্র তার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু প্রকৃতপক্ষে কোনো ভ্যাট দেয় না, ভ্যাট দিচ্ছে ভোক্তা। উনি একজন ব্যবসা প্রতিষ্ঠান, সে কি করছে, ভোক্তার কাছ থেকে ভ্যাটটা নিয়ে সে সরকারি কোষাগারে জমা দিচ্ছে। শুধু এই কাজটুকুই উনি করছেন। এতে করে তার ভ্যাট আদায়, তিনি যে ভ্যাটটা ভোক্তার কাছ থেকে নিচ্ছেন সেটি শুধুমাত্র ঠিক মতো সরকারি কোষাগারে জমা দেওয়া, এটি নিশ্চিত করা হচ্ছে তার কাজ। তাকে অতিরিক্ত একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য একজন ব্যবসায়ীকে কিন্তু প্রকৃতপক্ষে কোনো ভ্যাট দিতে হয় না। তো যেহেতু তাকে ভ্যাট দিতে হয় না, বরং তিনি যে ভ্যাটটা আদায় করে দেন সেটার বিনিময়ে সরকার তাকে কিন্তু বিভিন্ন রকম সুবিধা দেয়। অতএব এই বিষয়টা যদি একজন ব্যবসায়ীকে বোঝানো যায় যে তারা প্রকৃতপক্ষে কোনো ভ্যাট দিচ্ছে না, ভ্যাট দিচ্ছে জনগণ, এবং জনগণ যে সুবিধাতে জনগণের টাকায় তাকে যে সমস্ত সুবিধা সরকার তার জন্য প্রদান ব্যবস্থা করবেন, সেই সুবিধাগুলো নিশ্চিত করার জন্যই তাকে এই কাজটা সুষ্ঠুভাবে করা তার জন্য তার দায়িত্ব, নাগরিক দায়িত্বের মধ্যে পড়ে। এই ক্ষেত্রে ভোক্তা যে সেও একটা বড় স্টেক হোল্ডার, তার রোল কতটুকু ভ্যাট ব্যবস্থাপনার মধ্যে? সবচেয়ে বড় রোল হচ্ছে ভোক্তার। এই কারণে ভোক্তার বড় রোল যে ভোক্তা যদি আমার একজন ব্যবসায়ীর কাছ থেকে যখন তিনি পণ্য কিনেন বা সেবা কিনেন, তিনি যদি তার ভ্যাটের চালানটা বুঝে নেন, তাহলে পরে সেক্ষেত্রে ভ্যাট ব্যবস্থার যে বিভিন্ন রকম লিকেজের কথা আমরা শুনি, এই লিকেজগুলো অটোমেটিক কমে যাবে এবং কমপ্লায়েন্সটা বেড়ে যাবে। যখনই কমপ্লায়েন্স বাড়তে থাকবে তখনই কিন্তু
আমাদের রাজস্ব আদায় বাড়বে। সেক্ষেত্রে যেটি কিছুক্ষণ আগে আমার আগের বক্তব্য বলে গেলেন যে শ্রীলঙ্কায় এটাকে রিডিউস করা হয়েছে, রিডিউস করার ফলে তো রাজস্ব আদায় যখন বাড়বে তখন কিন্তু আমাদের নির্ভরতা বেশি বাড়বে এবং আমরা উন্নয়ন কর্মকাণ্ডে নিজেদের অর্থকে ব্যবহার করতে পারবো। অন্যের সহযোগিতা আমাদের তেমন একটা প্রয়োজন হবে না। তো অন্যের সহযোগিতা যখনই আমরা নিতে থাকব তখনই কিন্তু আমরা পরনির্ভর হয়ে যাব এবং আমাদের যে রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রা যেটা আমাদের আসে সেটির ঘাটতি দেখা দেবে। তো এই জন্য আমরা মনে করি যে ভোক্তা যদি অ্যাক্টিভ রোল প্লে করে, তাই সেক্ষেত্রে ভ্যাট ব্যবস্থা, সমস্ত ভ্যাট ব্যবস্থার মধ্যে একটা শৃঙ্খলা গতিশীলতা বাড়বে। স্যার, সেক্ষেত্রে আমার একটা আগ্রহের জায়গা, সেটা হচ্ছে আপনি একটু আগে বলেছিলেন যে রেজিস্ট্রেশন, বা স্যারও বলেছিলেন যে রেজিস্ট্রেশন করলে তাকে আগের এরিয়ার বা পেনাল্টি নিয়ে আর তেমন কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয় না, সে এখন থেকে দিতে পারে। কিন্তু কেউ যদি স্যার এভাবে অ্যাডহক ভিত্তিতে দিতে থাকে, রেজিস্ট্রেশন করলো না, তার দীর্ঘমেয়াদে কি ক্ষতি হতে পারে? না, যদি আপনার একজন ব্যবসা শুরু করার পরে উনি যদি রেজিস্ট্রেশন না নিয়ে ব্যবসা করেন, সেক্ষেত্রে যে জিনিসটি হয় সেটি হলো যে সরকারের যে প্রকৃত রাজস্ব যেটা আসার কথা ছিল সেটা আসছে না। ভোক্তা কিন্তু তাকে ট্যাক্স দিয়ে দিচ্ছে, সে হয়তো একটি চালানের ইনভয়েস তাকে দিয়েছে, সেখানে সে ভ্যাটও আদায় করছে, কিন্তু সেটি সরকারের ঘরে যাচ্ছে না। এটি একটি সমস্যা। আর দ্বিতীয় কথা হলো যে একজন রেজিস্ট্রেশন নেওয়ার পরে যেটি আমাদের ব্যবস্থা আছে সেটি হলো তার যে রেজিস্ট্রেশন নেওয়ার আগে যে সে ব্যবসা করেছিল তার উপরে যে ভ্যাট যেটুকু আদায়যোগ্য, যেটি আমরা মনে করি যে আদায়যোগ্য এতটুকু, সেটি তার দেওয়ার ব্যবস্থা আছে, সেটি তিনি সরকারি কোষাগারে দেওয়ার মতো প্রভিশন আছে। সেটি যখন রেজিস্ট্রেশন নেবেন তখনই দিবেন। আসলে রেজিস্ট্রেশনটা কি? রেজিস্ট্রেশন ইটস অ্যাকাউন্ট। একজন ব্যবসায়ীর সরকারের সাথে একটা অ্যাকাউন্ট, ভ্যাটের একটা অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের এগেনস্টে কিন্তু উনি ট্রেজারি ডিপোজিট করছেন এবং সেই অ্যাকাউন্টের বিপরীতে তিনি বিভিন্ন রকম সুবিধা নিচ্ছেন সরকারের কাছ থেকে। তো এই রেজিস্ট্রেশন করার পরও উনি ট্যাক্স দিতে পারবেন, দেওয়ার সুবিধা আছে আইনের মধ্যে। ধন্যবাদ স্যার। আমরা আরও এই জাতীয় ভ্যাট দিবসের আলোচনায় আরও কিছু প্রসঙ্গে কথা বলতে চাই। স্যার, আপনার কাছে ফিরে আসি। বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখি ব্যবসায়ী প্রতিনিধি দল সরকারের বিভিন্ন টায়ারের সাথে কথা বলেন, দেখা করতে যান, যেগুলো গণমাধ্যম কাভার করে নিউজগুলো। তারা মাঝে মধ্যে তুলে ধরেন যে ভ্যাটটি কি ব্যবসায়ীদের উপরে এক ধরনের সিস্টেম বা এগুলি ইম্পোজ করা হয়, অথবা এর বিনিময়ে ব্যবসায়ীরা আসলে কি সুবিধা পান? এগুলি যদি তথ্যপাত্রগুলো এক ধরনের সেলফ এক্সপ্ল্যানেটরি থাকে তাহলে হয়তো মানুষের বুঝতে সুবিধা হয়। আমি আসলে যে ব্যবসায়ী যে প্ল্যাটফর্মে এই কথাটা বলেছেন, তিনি যে প্ল্যাটফর্মটা পেয়েছেন সেটাও সরকারেরই দান। আচ্ছা, সেটাও সেই ডায়ালগগুলি আপনারাও ডাকেন। যেমন আমি আজকে এখানে যে এসেছি, আমি বাসা থেকে বের হয়েছি, একটা রাস্তায় এসেছি, এখানে ট্রাফিক পুলিশ কাজ করছে, আমার নিরাপত্তা ছিল, এখানে আসছি, এবং এই যে ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠেছে এটার মধ্যেও সরকারের ইনভেস্টমেন্ট আছে। সব কিছুই কিন্তু সরকারের অংশীদার কিন্তু আছে, এবং এই সরকারের এই অংশীদারিত্বটা কিন্তু সৃষ্টি হচ্ছে কিন্তু ভিএটি থেকে, ইনকাম ট্যাক্স থেকে এবং কাস্টমস ডিউটি থেকে। এবং এটার কিন্তু প্রত্যক্ষভাবে আমি হয়তো একটা সাবান কিনে 10 টাকা ভিএটি দিচ্ছি বা 5 টাকা ভিএটি দিচ্ছি, দেওয়ার পরে আমি হয়তো মনে করছি যে 5 টাকা কোথায় চলে গেল আমি হয়তো খেয়াল করছি না। কিন্তু আমি যখন পদ্মা সেতু পার হই কিংবা এরকম বড় বড় স্থাপনা দেখি বা স্থাপনা করি, সুবিধাটা নেই, তখন আমার এই রিয়েলাইজেশনটা হওয়া উচিত ছিল যে আমার ওই 5 টাকার একটা অংশ এখানে, একটা অংশ আমার কন্ট্রিবিউশন আমার এখানে আছে। তো এটা আসলে আমরা হয়তো এইভাবে খেয়াল করি না। আমরা মনে করি যে টাকাটা দিয়েছি, এটা কোথায় গেল, এটা বোধহয় প্রপারলি আমার পোরশনটা কি কাজে লাগলো, হ্যাঁ কতটুকু কাজে লাগলো, এটা আসলে বাস্তবতা আমরা এইভাবে হয়তো দেখি না। তো এটা আসলে এটাকে আমি আসলে এটা আমার ব্যক্তিগত চাওয়া সরকারের কাছে, যে যখন আসলে এই ধরনের বড় স্থাপনাগুলোর যখন করা হয়, উদ্বোধন করা হয় বা করা হয়, তখন আসলে সাধারণ জনগণকে বলে দেওয়া উচিত এটা আমার না, সরকারের না, এটা আপনার জিনিস, আপনি এটা সুন্দর করে ব্যবহার করবেন, যতদিন সুন্দর করে ব্যবহার করবেন ততদিন আপনি, মেইনটেনেন্স আপনার, হ্যাঁ সবকিছু আপনার, এবং আপনি আরো বেশি করে কর দিন,
যাতে আপনার জন্য আরো এমন বড় বড় স্থাপনা করতে পারি, আমরা আরো যেন আপনাকে আরো বেনিফিটগুলো দিতে পারি। মানে অনেকটা জনগণকেও এই দেশ জাতি গঠনে সম্পৃক্ত করা, তাদেরকে ওনারশিপ দেওয়া। আরেকটা বিষয় আমরা কিন্তু সরকার কিন্তু সরাসরি ক্যাশও জনগণকে কিছু সুবিধা দিচ্ছে, যেমন সামাজিক নিরাপত্তা বেষ্টনীগুলো আপনি দেখেন, কিংবা বিভিন্ন ধরনের এই যে ভাতা, এই বিষয়গুলো এগুলো দেখেন, এগুলো দেখেন। তো এই জায়গায় কিন্তু সরাসরি কিন্তু ক্যাশ দিচ্ছে, এটা কিন্তু তার টাকাই তার কাছে ফেরত আসছে, সেন্ট্রাল রেভিনিউ থেকে জনগণের ডোর স্টেপে দেওয়া হচ্ছে। আমরা এই আলোচনাটি কন্টিনিউ করব, দুজনই ফিরে আসার পরে কথা বলবেন আজকের অনুষ্ঠানে, এবং এই অনুষ্ঠানে আমরা আরও একটি বিরতিতে যাচ্ছি। দর্শক আশা করছি আমাদের সাথেই থাকবেন। আজকের অনুষ্ঠানে সর্বশেষ বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আমাদের সাথে জাতীয় ভ্যাট দিবসের এই বিশেষ আলোচনায় দুজন অতিথি আমাদের সাথে আছেন, কাজী মুস্তাফিজুর রহমান এবং হাসান মোহাম্মদ তারেক রিকাবদার। আমরা স্যার এই আলোচনায় আবারও ফিরে আসি, বিশেষ করে আজকে যতটুকু তথ্যপত্র নিয়ে আমরা কথা বললাম, এর পাশাপাশি আরও কিছু বাস্তবতা, প্র্যাকটিক্যাল রিয়ালিটি আমরা বিভিন্ন সময় শুনি মানুষের কাছ থেকে বা গণমাধ্যমগুলো। তার মধ্যে একটি হচ্ছে যে ব্যবসায়ীরা বা সাধারণ জনগণ বা যারা ভ্যাট দিচ্ছেন, তারা অনেকে বলছেন যে ভ্যাট দিতে তারা ভয় পান এক ধরনের, বা কোনো ধরনের হয়রানি হয় কিনা, বা তারা দিতে গেলে কোনো সহযোগিতা পাবেন কিনা বা পেয়েছেন, এমন কিছু অভিজ্ঞতার কথা বলেন। এই ফিডব্যাক বা মতামতগুলোকে আপনারা কিভাবে অ্যাড্রেস করেন স্যার? ভ্যাট দিতে ভয় পায়, এটা আমরাও, এই অভিযোগটা আমরাও শুনি, মাঝে মাঝে শুনি, যে শুনি না একেবারেই নয়। হ্যাঁ, হাতের 5টা আঙ্গুল তো একরকম নয়, এটা আমরা স্বীকার করি। কিছুটা মানুষের মেন্টালিটিতেও চেঞ্জ আছে, আমাদের তো বিভিন্ন রকমের অফিসার আছে, সো কিছুটা এরকম অভিযোগ হতে পারে, এটা হওয়াটাই স্বাভাবিক। এবং এই বিষয়টা থেকে উত্তরণের জন্যই কিন্তু অটোমেটেড সিস্টেম তৈরি করা হয়েছে। এই অটোমেটেড সিস্টেমের সুবিধা যখনই ট্যাক্সপেয়ার নেবেন, একজন ব্যবসায়ী নেবেন, তখন কিন্তু তার এই হয়রানির সুযোগের কোনো থাকছে না, কারণই থাকবে না। কারণ হলো যে উনি যখনই অনলাইনে সিস্টেমের মাধ্যমে রিটার্ন সাবমিট করবেন, অনলাইন সিস্টেমের মধ্যে রেজিস্ট্রেশন দিবেন, অনলাইন সিস্টেমের মধ্যে রিফান্ড ক্লেম করবেন, একজন ট্যাক্সপেয়ারের মূল এই 3টা জিনিস। একটা হলো রিফান্ড, একটা রেজিস্ট্রেশন, রিটার্ন অ্যান্ড রিফান্ড। এই 3টা জিনিসই তার ভ্যাট অফিসের সাথে কানেক্টেড। তো এই 3টা জিনিস যদি উনি অনলাইনে করেন, এবং তার প্রতিটা জিনিস, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে একটা কনফার্মেশন, হ্যাঁ আমাদের সিস্টেমে সেটা উনি যখন রিটার্ন সাবমিট করেন, সিস্টেম কিন্তু অটোমেটিক ওনাকে কনফার্ম করে যে হ্যাঁ আপনার রিটার্ন সাবমিট হয়েছে। সো এই যে রিটার্ন সাবমিট হয়েছে, কনফার্মেশন উনি পেয়ে যাচ্ছেন, এবং এই অটোমেটেড সিস্টেমে রিফান্ড উনি পাচ্ছেন, এবং রিফান্ডটাকে আমরা এখন রিফান্ড নেওয়ার জন্য, চেক নেওয়ার জন্য যেতে হচ্ছে। এই জিনিসটাও যখন আমরা অটোমেটেড করে দেব, আমরা করার চেষ্টা করছি, এটা অটোমেটেড করে দেবো। ইভেন আমরা যে জিনিসটা আপনার করোনার 2020 সালের 16ই জুলাই আমরা কিন্তু প্রথম ট্রেজারিটাকে অটোমেটেড সিস্টেমে করেছি। তো অটোমেটিক কিন্তু বাংলাদেশে ভ্যাটের এই ট্রেজারি জমার অটোমেটেড সিস্টেমটা ভিএটি সিস্টেমে সর্বপ্রথম হয়েছে। আপনারা আজকাল এ চালান দেখেন, এই চালানটা কিন্তু পরবর্তীতে নভেম্বর, ওই 2020 সালের নভেম্বরে চালু হয়েছে। তার আগে আমাদের ভিএটি সিস্টেমের মাধ্যমে ট্রেজারি চালান অটোমেটিক। এখন আপনি ট্যাক্সপেয়ার ঘরে বসে কিন্তু ট্রেজারি চালান ডিপোজিট করতে পারে, তাদেরকে এর জন্য ব্যাংকে যেতে হয় না। তারা নিজের ব্যাংকের এই আমাদের সিস্টেমে বসেই তারা ট্রেজারিতে নিজের ব্যাংক থেকে বলেন, ওয়ালেট থেকে বলেন, বা কোনো কার্ড থেকে বলেন, উনি কিন্তু ট্রেজারি ডিপোজিট করতে পারেন। তো ওনাকে সব ফ্যাসিলিটি আমরা অটোমেটেড সিস্টেমে নিয়ে এসেছি। তো যেহেতু আমরা এটা নিয়ে আসছি, আশা করি উনি যদি, একজন ব্যবসায়ী যদি আমাদের অফিসে না যান, এবং যেটা নাকি আমরা বারবার চাচ্ছি ওনাদের কাছে যে ওনারা যেন না যান, ওনাদের যদি কোনো সমস্যা হয়, ওনারা সেই জিনিসটা ভ্যাট অফিসকে সিস্টেমের মধ্যেই কোনো সমস্যা হলে তো ওনারা সিস্টেমের মাধ্যমে ভ্যাট অফিসকে সেটার ইনফর্ম করতে পারে যে আমার এই সমস্যা, এটার সলিউশন। মানে এই ক্ষেত্রে ভীতির তো কোনো কারণ নেই, কোনো কারণ নেই। এখন বিষয়টা হচ্ছে যে আমরা আসলে যেহেতু আগে থেকে একটু ভয় আমাদের ভিতরে কাজ করছে, সেই জন্য হয়তো আমাদের ভীতির একটা বিষয় আছে। কিন্তু আমরা মনে করি যে ওনার ভ্যাট উনি দিবেন, এবং এতে কোনো ভয়ের কোনো কারণ নাই। যদি উনি কমপ্লায়েন্স হন, তাহলে পরে তার কোনো ভবিষ্যতে তার কোনো ভয়ের কোনো কারণ থাকবে না। এটাই হচ্ছে আমাদের। থ্যাংক ইউ স্যার, বেশ বাস্তবতাগুলি তুলে ধরেন। আমি একটু তারিক স্যার আপনার কাছে আসি। বিশেষ করে ভ্যাটের যে রেটটা নিয়ে আপনি কথা বলেছেন, যে অনেক আগেই সেটি নির্ধারণ করা, প্রায় 91-এর কথা বলেছেন।
কিন্তু এটি স্যার একটা তর্কের স্বার্থে, যেমন ধনী গরিব সবার জন্যই একটা ফ্ল্যাট রেট। এখন যে ক্ষুদ্র ব্যবসায়ী বা ক্ষুদ্র উদ্যোক্তা বা যে মধ্যম বা ধনী গরিব সব শ্রেণীর জন্য এই রেটটা কি জাস্টিফাইড, বা আপনার কি মনে হয় স্যার? হ্যাঁ হ্যাঁ, আসলে এটা মানে ভিএটির সৌন্দর্য বলেন আর মানে একটু কদর্যতা বলেন, যেটাই বলেন, যে আঙ্গিকে আমরা বলি, এটা আসলে ভিএটিরই একটা রূপ। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে এটা সারা পৃথিবীতেই অলমোস্ট একই রকম। কারণ এখানে যেহেতু পরোক্ষ কর, সুতরাং ক্রেতার বা করদাতার সরাসরি আয়ের সাথে এর কোনো সম্পর্ক আসলে নেই। এবং নেই বলেই যে কোনো পর্যায়ের যে কোনো পরিমাণ আয় করেন এমন করদাতাকেই আপনার সমপরিমাণ ভিএটি দিতে হয়। একজন অনেক ধনী ব্যবসায়ী, অনেক ধনী মানুষ, তাকে একটা সাবান কিনলে যে পরিমাণ ট্যাক্স দিতে হয়, একজন ফকির বা রাস্তার লোক অথবা রিক্সাওয়ালা তাকেও একই রকম ট্যাক্স দিতে হয়। এটা তো আসলে ভিএটির একটা বড় প্রিন্সিপাল হচ্ছে মানে সমতা সৃষ্টি করা, সমতা সৃজন করা। তো ফলশ্রুতিতে একটা রেট পৃথিবীর অধিকাংশ দেশেই আসলে ভিএটির, যদি আমরা স্ট্রাকচারটা চিন্তা করে দেখি, সেলসের ক্ষেত্রে একটা রিডিউস রেট থাকে, যেটা আমাদের দেশে আছে 5%। সেলসের ক্ষেত্রে একটা রিডিউস রেট থাকে, আর সাধারণত উৎপাদন পর্যায়ে এবং সেবা প্রদান পর্যায়গুলোতে সাধারণত একটা রেট থাকে, যাতে রেয়াতটাকে আপনার এস্টাবলিশ করা যায়। যখনই আপনি রেয়াতটাকে এস্টাবলিশ করতে পারেন, তখন ট্যাক্স বার্ডেনটা তুলনামূলক কমতে থাকে। আচ্ছা, যখনই আপনি রেয়াতকে প্রপারলি চলতে না দেন, তখন ট্যাক্স বার্ডেন বাড়তে থাকে এবং ট্যাক্স অন ট্যাক্সটা হয়। ফলশ্রুতিতে এটার দায়ভার যেহেতু করদাতার কাছে গিয়ে পৌঁছে, ফলে যিনি সাপ্লাই করতেছেন তার দায় করদাতাকে তখন নিতে হয়, এবং তিনি তখন বেশি ট্যাক্স পে করেন। তো এই জন্য আসলে একটা রেট থাকলে রেয়াতটা প্রপারলি করলে ইনসিডেন্সটা কমে যায়। আপনি যে ব্যাখ্যাটা দিলেন যে ধনী গরিব সবার জন্য যে রেটটা, এটি হচ্ছে ভ্যাটের। হ্যাঁ, এটা আসলে ভ্যাটের মূল প্রিন্সিপাল এবং মূল সৌন্দর্য বলা যেতে পারে। আচ্ছা, সমতা, সকল করদাতার জন্য সমতা নির্ধারণ করা। একটা প্র্যাকটিক্যাল বাস্তবতার কথা, মানে যেটা হিয়ারসে বলি আমরা, অনেক সময় শোনা যায় যে ভ্যাট আদায় হলেও গভর্নমেন্ট ট্রেজারিতে অনেকে জমা দেন না। তো এই অভিযোগটি বা এই বাস্তবতাটা আপনারাও শুনেছেন, এটি সমাধানের জন্য কি কোনো সাজেশন আছে আপনার কাছ থেকে? না, এটার যেটা বড় বিষয়, জাতীয় রাজস্ব বোর্ড আসলে এটার জন্য বেশ কিছু কার্যক্রম ইতিমধ্যে হাতে নিয়েছে। এবং এর মধ্যে প্রথম যেটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা অটোমেটেড সিস্টেম যাতে সফটওয়্যার যাতে নিতে পারে, সেই জন্য আমরা একটা ব্যবস্থা করেছি। আগে আমরা ইসিআর নামে একটা মানে মেশিন দিতাম, এটার ব্যবস্থা করেছি। পরবর্তীতে ইএফডি এবং এসডিসির ব্যবস্থা করেছি। প্রকৃতপক্ষে মেশিন বিহাইন্ড দ্য ম্যান, ওই ম্যান যদি প্রপারলি অ্যাক্ট না করে, তাহলে কিন্তু আপনার ভিএটি মানে পাওয়াটা কঠিন। এখানে একটা সত্যিকার অর্থে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে যখনই একজন সাপ্লায়ার চালান তৈরি করেন এবং একজন করদাতা চালান গ্রহণ করেন, তখন তাদের সাথে সরকারের কানেক্টিভিটি তৈরি হয়। সরকারের কানেক্টিভিটি কীভাবে তৈরি হয়? ওই চালানের মাধ্যমে, এবং ওই চালানের মাধ্যমে সে সরকারি ভিএটিটা কালেক্ট করে। আপনি যখনই চালান ইস্যু না করবেন অথবা চালান গ্রহণ না করবেন করদাতা, তাহলে আপনার সরকারের এই এক্সচেকারের সাথে যে কানেক্টিভিটি, এটাই তৈরি হবে না। সুতরাং এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে আপনাকে চালান দিতে হবে এবং করদাতাকে চালান গ্রহণ করতে হবে, ভোক্তাকে চালান গ্রহণ করতে হবে। যখনই আপনি এটা করবেন, তখন আপনার কোনোভাবেই এই সমস্যাটা হবে না। এখন আপনি যেটা বললেন যে অনেক ক্ষেত্রে করটা যায় না, এখানে দুইটা বিষয় ঘটে। একটা হচ্ছে, দুইটা বিষয় না, আসলে তিনটা বিষয় ঘটে। একদল আছে যারা আসলে নিবন্ধনী গ্রহণ করে না, তারা আসলে ট্যাক্স দেয় না। একদল আছে যারা অল্প বিস্তর গ্রাহকের কাছ থেকে নেয় কিন্তু কম জমা প্রদান করে। আর আরেক দল আছে যে তারা মানে অল্প কিছু ট্যাক্স পেয়ারের কাছে নিল বা না নিল সেটা বিষয় না, সে কিছু একটা অঙ্ক জমা দিল, সেটা তার নিজের পকেটে জমা দিল। এই তিনটা মাঠ পর্যায়ে এই তিনটা ডিস্টরশন বা বিচ্যুতি আছে। এই তিনটা বিচ্যুতিকে আসলে আমাদেরকে একদম স্ট্রিমলাইনিং করতে গেলে আমরা এখন নতুন একটা প্রজেক্ট হাতে নিয়েছি, এবং এটা বেশ কার্যকর প্রজেক্ট। সেটা হচ্ছে ই ইনভয়েসিং। এখন আপনার যদি স্টক আমি জানি, র মেটেরিয়ালসের স্টক জানি, আপনার যদি রেসিপিটা জানি, মানে কতটুকু র মেটেরিয়ালস দিয়ে কতটুকু উৎপাদন করবেন সেটা জানি, এবং আপনার যদি চালান অটোমেটেড চালান ইস্যু করতে হয়, অথবা যদি আপনি চালান ইস্যু না করেন, আমি যদি ঘরে বসে দেখতে পারি যে আপনার
এই পরিমাণ স্টক ছিল, আপনি এটা উৎপাদন করার কথা ছিল, আপনি করেন নাই, অথবা আপনার স্টকটা নাই, তাহলে কিন্তু অটোমেটিক করে ফেলতে পারবো, আমি অ্যাসার্টেন করতে পারবো যে আপনি এতটুকু টাকা ফাঁকি দিয়েছেন বা এরকম বিষয়। এই জন্য আমরা ই চালান করতে যাচ্ছি। ই চালান করলে আপনার এক ধরনের বাধ্যবাধকতা তৈরি হবে আপনার চালান ইস্যু করার, সেটা ইস্যু করতে হবে, হ্যাঁ ইস্যু করতে হবে। এবং এইভাবেই আমরা হয়তো এই এটা আমরা যেহেতু অনুষ্ঠানের শেষের দিকে, আমি এই একই প্রসঙ্গে স্যার আপনার কাছে একটু আসি। বিশেষ করে আমরা বিভিন্ন সময় দোকানে বা বিভিন্ন স্থাপনায় দেখেছি যে আপনি রিসিট গ্রহণ করুন বা আপনি চালানটি গ্রহণ করুন, এটি আপনার নাগরিক দায়িত্ব। এটি কি স্যার প্রমাণ করে বা অথেন্টিকেট করে কিনা যে এটি নেওয়ার ফলেই এটি সরকারি কোষাগারে জমা হবে, অথবা আর কিভাবে মানুষকে একটা ধারণা দেওয়া যায়? আপনি একটা জিনিস সত্য, সেটি হচ্ছে যে আমরা যখন পণ্য কিনি তখন পণ্যের যে মূল্য, সেই মূল্যের মধ্যে ভ্যাট আছে। তো ভ্যাট যেহেতু ইনক্লুড আছে, এখন আমার দায়িত্ব, আমি কিন্তু ভ্যাট দিয়েই কিন্তু পণ্যটা কিনছি। এখন যেহেতু আমি ভ্যাট দিয়েছি বা ভ্যাট দিচ্ছি, অতএব চালানটা তো আমার। চালানটা কিন্তু যিনি ব্যবসা করছেন তার না, চালানটা হচ্ছে আমার, এবং এটা আমার বুঝে নেওয়ার দায়িত্ব আমার। এবং আমি যদি সেই চালানটি নেই, তাহলে আমার ভ্যাটের অংশটা সরকারি কোষাগারে যাবে। এটি হয়তো আমি দেখছি না, কিন্তু যাবে। আচ্ছা, এটা যাবে, এখন যদি না যায় পরেও যাবে। কারণ আমাদের সিস্টেমের মধ্যে যে জিনিসটা আছে, যে আমরা বলছি যে ভ্যাট ব্যবসায় প্রতিষ্ঠানকে আমাদের অফিসে যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু তার কোনো অ্যাক্টিভিটি যদি আমাদের কাছে সন্দেহ হয়, তাহলে আমাদের সেই অ্যাক্টিভিটিকে নিরীক্ষা করার জন্য আমাদের একটা ব্যবস্থা আছে। অর্থাৎ সেখানে আমরা দেখতে পারি যে তিনি কোথাও ভ্যাট তার গ্যাপ আছে কিনা, সেটা অ্যানালাইসিস করা যায়। তো সো দ্যাট এই জন্য আমরা বলবো, করদাতা যদি চালান নেয়, তাহলে সেই ভ্যাট অবশ্যই সরকারি কোষাগারে যাবে, এবং এতে করে ভোক্তা বেনিফিটেড যেমন হবে, তেমন রাষ্ট্রীয় বেনিফিটেড হবে, এবং তেমনি আমরা সবাই বেনিফিটেড হব। কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে গরিবের বিষয়, এই যে ভ্যাট ব্যবস্থা, এই ব্যবস্থার মধ্যে যে যত খাবে, যে যত ভোগ করবে, সে তত সেই পরিমাণ, সে তার উপরে ভ্যাটের বোঝা তত বেশি। অতএব যারা গরিব তাদের চাহিদা যেমন কম, তাদের ভ্যাটের বোঝাও কম। যাদের চাহিদা অনেক বেশি, তাদের ভ্যাটের বোঝা অনেক বেশি। এটি ভোক্তার উপর ডিপেন্ড করে, ভোক্তার কি টাইপ। তো এই জন্য এই বিষয়টি হচ্ছে যে জনগণ যিনি ভোক্তা, তিনি তার দায়িত্ব, এটি তাকে আমরা অনুরোধ করব যে তিনি যদি তার চালানটি উনি বুঝে নেন, তাহলে সেই ক্ষেত্রে সেই চালানের বিনিময় রাষ্ট্র যেমন উপকৃত হবে, তেমনি দেশের অন্যান্য মানুষ আমরা যারা আছি সকলেই আমরা উপকৃত হব। থ্যাংক ইউ স্যার। আমরা শেষের দিকে এবারে যে ভ্যাট দিবসের প্রতিপাদ্য, যে ভ্যাট দিব জনে জনে অংশ নিব উন্নয়নে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকের অনুষ্ঠানে কিছু ক্লোজিং রিমার্কস আপনার কাছ থেকে স্যার প্রথম শুনি। আসলে আমরা জনে জনে ভ্যাট দিবে এবং উন্নয়নে অংশ নিবে, এটা আমরা এবার যেই স্লোগানটাকে আমরা নির্ধারণ করেছি, এটা সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে যে একজন ভোক্তা তিনি চালান নেবেন, তাহলে তিনি উন্নয়নে অংশ নিতে পারবেন। আর যিনি সরবরাহকারী, তিনি ভ্যাটটা যথাযথভাবে সরকারের কোষাগারে জমা দেবেন। এখন যিনি ভোক্তা বা ব্যবসায়ী, তিনি হয়তো বলতেই পারেন যে আমি নানাভাবে হয়তো আমি আমার প্রাপ্য সুবিধাটা পাচ্ছি না, আমি আমার প্রাপ্য যেটুকু চাহিদা এটা করতে পারছি না। সেই জন্য আমার কিছু বক্তব্য আছে তাদের উদ্দেশ্যে। সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে একজন ভোক্তা এবং একজন করদাতা, তার উচিত হচ্ছে তার আইনি কি অধিকার আছে সেটা যেন সে জেনে নেয়, সেটা যেন সে জেনে নেয়। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে সে যেন অটোমেশনের জন্য আমরা যেই সুবিধাটা তৈরি করেছি, সেই সুবিধাটা কিন্তু তার জন্যই তৈরি করা। সে যদি এই সুবিধাটা গ্রহণ করে, তাহলে কিন্তু সে তার যে প্রাপ্য সেটুকু সে পাবে। আমরা কিন্তু অতিরিক্ত রাজস্ব আদায় করতে যাচ্ছি না, আমরা যাচ্ছি আইনানুগ রাজস্ব আদায় করতে। সুতরাং আইনানুগ রাজস্ব আদায় করে, কোনটুকু আইনানুগ রাজস্ব এটা জানার জন্য যিনি ভ্যাট দিচ্ছেন তাকে আইনানুগ রাজস্বটা জানতে হবে। আর আমিও শুধুমাত্র আইনানুগ রাজস্বটাই যেন নেই, সেজন্য ভ্যাটদাতাও যেন সেভাবে অ্যাক্ট করতে পারে, এটি আমরা চাই। স্যার, আপনার কাছ থেকে লাস্ট মিনিট ক্লোজিং একটা বক্তব্য দিয়ে শেষ করব।
এবারে ভ্যাট দিবসের প্রতিপাদ্য নিয়ে। ধন্যবাদ। আমার তারিক যে কথাটা বললো সেই একইভাবে আমিও বলছি যে আসলে জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে জনগণ। একটি দেশ যখন আছে তার সেখানে জনগণ আছে এবং তারাই কিন্তু তার দেশের উন্নয়নের বিষয়গুলো জনগণই নিশ্চিত করে। এবং কিভাবে নিশ্চিত করে? তারা তাদের ভ্যাট বলেন, অন্যান্য ট্যাক্স বলেন, তারা সেগুলো পরিশোধ করে এবং নাগরিক সুবিধাগুলো তার মাধ্যমে নিশ্চিত হয়। এবং নাগরিক সুবিধার মাধ্যমে আমরা যে জিনিসটি করি সেটা হলো যে যারা নাকি সুবিধা বঞ্চিত তাদেরকেও সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়। একই সাথে আরেকটা জিনিস যেটা ভ্যাটের যে হার আছে সেটা নিয়ে কিন্তু ভোক্তা কখনো কোনো উচ্চবাচ্য করে না, এটি করে ব্যবসা প্রতিষ্ঠান যারা ভ্যাট দেয় না। সো ভ্যাটের বিষয় ভোক্তা সবসময়ই কমপ্লায়েন্স, আমরা আরও একটু কমপ্লায়েন্স হওয়ার জন্য বলবো যে যাতে করে পরে দেশের প্রকৃত ভ্যাট যেটি ভোক্তা দিচ্ছেন সেটি সরকারের কোষাগারে যায় এবং দেশ স্বাবলম্বী হতে পারে। আজকের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য কাজী মোস্তাফিজুর রহমান এবং হাসান মোহাম্মদ তারেক দুজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ। আমরা আগামীতে অন্য কোনো বিষয়ে আবারও কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকবেন এই আশাবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করব।